ভারতের সংসদ, যেখানে দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্য বিধানসভা, যেখানে রাজ্যের মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু সংসদীয় গণতন্ত্রের এই চর্চা যদি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তৈরি করা যায়, সেখান থেকেই আসে ইউথ পার্লামেন্ট। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি সংসদীয় পদ্ধতি, গণতান্ত্রিক মূল্যবোধ, যুক্তি, বিতর্ক এবং নেতৃত্বের এক বাস্তব অনুশীলন। আর আজ পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলে আপনাদের নিয়ে চলেছি এমনই এক স্মরণীয় মুহূর্তে। মিউনিসিপ্যালিটি লেভেলে প্রথম স্থান, ডিস্ট্রিক্ট লেভেলে দ্বিতীয় স্থান, আর সেই সাফল্যের ধারাবাহিকতায় ডিভিশন লেভেলে দ্বিতীয় স্থান অর্জনের সেই গুরুত্বপূর্ণ মঞ্চে। এই পুরো যাত্রায় আমি ছিলাম তাদের মেন্টর হিসেবে। পরিকল্পনা থেকে প্রস্তুতি, অনুশীলন থেকে মঞ্চে উপস্থাপনা, প্রতিটি ধাপে কাজ থেকে যুক্ত থাকার সুযোগ আমার হয়েছে। আজ সেই ডিভিশন লেভেল ইউথ পার্লামেন্ট কম্পিটিশনের সম্পূর্ণ পরিবেশনা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই মঞ্চ, সেই বিতর্ক, সেই সংসদীয় পরিবেশ এবং সেই স্মরণীয় পারফরমেন্স। চলুন শুরু করি ইউথ পার্লামেন্ট। ক্যাপাসিটিতে সন্দেহ আছে। ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়গণ, মাননীয় অধ্যক্ষা মহাশয়া, সকলকে সুপ্রভাত জানাচ্ছি। সভায় উপস্থিত সকল মাননীয় সদস্য এবং সদস্যগণ, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আজ 11 নভেম্বর 2022 শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু করতে চলেছি। বিধানসভার অধিবেশনের কর্মসূচি শুরুতেই রয়েছে বেসরকারি কর্মসূচি। বেসরকারি কর্মসূচির শুরুতেই রয়েছে নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি মাননীয় সচিব মহাশয়কে অনুরোধ করব নবনির্বাচিত সদস্যের নাম ঘোষণা করার জন্য। নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী কথাকলি দাস মহাশয়াকে শপথ গ্রহণের জন্য সুইচটা দেয়নি, সুইচ দেয়নি, স্পিকারের সুইচ। তো এখানে অফ হয়ে গেছে। বলুন। আমি কথাকলি দাস বিধানসভার নতুন সদস্য ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি এবং সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে
আইনের উপর স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি আমি চির বিশ্বস্ত এবং চির অনুগত থাকব। এছাড়াও দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করব। যে পদ আমি গ্রহণ করতে চলেছি তা আমি কর্তব্যনিষ্ঠা এবং বিশ্বস্ততার সঙ্গে পালন করব। ধন্যবাদ। সভার পরবর্তী কার্যসূচি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। মাননীয় সদস্য এবং সদস্য মহোদয়গণ, আজ আমরা বিশিষ্ট রাজনীতিবিদ শ্রী মুলায়ম সিং যাদবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। তিনি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। গত 10ই অক্টোবর 2022 উত্তরপ্রদেশের গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1989 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। তার 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা জীবনে তিনি বহুবার বিধায়ক এবং সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বও খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছেন। তার পরলোক গমনে ভারতীয় রাজনৈতিক জগৎ এক অসামান্য আত্মাকে হারাল। আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ওনার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। মাননীয় শ্রী মুলায়ম সিং যাদব মহাশয়ের মৃত্যু যেন জাতীয় রাজনীতিতে এক নক্ষত্র পতন। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত জাতীয় নেতা মুলায়ম সিং যাদব মহাশয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার চলে যাওয়া আমাদের দেশের এবং আমাদের রাজনীতির জন্য একটি বড় ক্ষতি। যাই হোক, মাইকেল মধুসূদন দত্তের সেই বাণী মনে পড়ে গেল, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। সকলকে একদিন এই ধরিত্রী ছেড়ে চলে যেতেই হবে। তিনি বেঁচে থাকবেন আমাদের মনে, সকল ভারতবাসীর মনে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ। বসুন আপনি। মাননীয় বিরোধী দলনেতা মহাশয় যদি তার সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। শ্রী মুলায়ম সিং যাদব মহাশয়ের মৃত্যু গভীর বেদনাদায়ক। তিনি জাতীয় রাজনীতিতে তথা উত্তরপ্রদেশে রাজনীতিতে নিজেকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করেছিলেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী থাকাকালীন তিনি একসময় ভারতের জন্য উল্লেখযোগ্যভাবে কাজ করে গিয়েছেন। তিনি দীর্ঘকাল মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মা পরলোকে শান্তি থাকুক এই কামনাই করছি। ধন্যবাদ। বসুন আপনি। মাননীয় সদস্য এবং সদস্য মহোদয়গণ, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আমরা ইতিমধ্যেই হারিয়েছি আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গকে। আমরা হারিয়েছি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুখরাম মহাশয়কে। আমরা হারিয়েছি বিখ্যাত কমেডিয়ান শ্রী রাজু শ্রীবাস্তবকে। আমরা হারিয়েছি টেলিভিশন জগতের বিখ্যাত গায়িকা শ্রীমতী সন্ধ্যা মুখার্জি মহাশয়াকে। আমরা হারিয়েছি আর একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী বাপি লাহিড়ী মহাশয়কে। তাছাড়া আমরা হারিয়েছি ফুটবল জগতের কিংবদন্তি শ্রী সমর বন্দ্যোপাধ্যায়কে। এই সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি শোক জ্ঞাপনার্থে আমরা 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। বসুন আপনারা। আমি সচিব মহাশয়কে অনুরোধ করছি এই সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিবারের প্রতি একটি শোক বার্তা প্রেরণ করার জন্য। এবারে শুরু হতে চলেছে প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে আমরা শুধুমাত্র তারকা চিহ্নিত প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। প্রশ্ন নং 19-2 প্রশ্নটি স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে। আমি বিরোধী পক্ষের বিধায়ক মাননীয়া তুলি দত্ত মহাশয়াকে অনুরোধ করছি তার তারকা চিহ্নিত প্রশ্নটি এই সভায় উত্থাপন করার জন্য। বর্তমানে আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা একেবারেই তলানিতে ঢুকেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ডাক্তারবাবুরা
ডিউটি করার পরিবর্তে তাদের প্রাইভেট প্র্যাকটিসে বেশি সময় ব্যয় করছে। এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষদের। সুইচ অফ আছে। গরিব রোগীরা পরিষেবা না পেয়ে মৃত্যুমুখে ঢলে পড়ছে, অথচ আমাদের রাজ্য সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইবো তারা এই বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। ধন্যবাদ। বসুন আপনি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি এ বিষয়ে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমার বিরোধী পক্ষের বিধায়ক মাননীয় শ্রীমতী তুলি দত্ত মহাশয়ের তোলা প্রশ্ন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নই নয়। শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, বিহার, আসাম, ওড়িশার মতো বিভিন্ন রাজ্যেও ঠিক এই একই সমস্যাই রয়েছে। আমরা অন্য রাজ্যের কথা শুনতে চাই না, আমাদের রাজ্যের কথা বলুন। আপনি অন্য রাজ্য ধন টেনে এনে আমাদের রাজ্যে এই দুর্নীতিগ্রস্ত পঙ্গু স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হতে পারে না। আপনি বলুন কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? পদক্ষেপ তো অনেকে নেওয়া হয়েছে, সেগুলো কি আপনাদের চোখেই পড়ে না? ধৈর্য ধরুন না, জানতে পারবেন তো। থাক থাক, আপনাকে আর বেশি কথা বলতে হবে না। আপনাদের এই কি করছেন তা বেশ ভালো মতোই আমাদের জানা আছে। আপনাদের এই অদূরদর্শিতার জন্যই আমাদের রাজ্যের এই বেহাল পঙ্গু দশা। আপনি বসুন, ওনাকে বলতে দিন। বলুন আপনি। কয়েক বছর আগে আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবার যে করুণ অবস্থা ছিল তা অনেকটাই পরিবর্তন করতে পেরেছি। হাসপাতালগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ডাক্তারবাবুরা যাতে নিয়মিত হাসপাতালে যায়, যাতে তারা প্রাইভেট পরিষেবার বদলে নিজস্ব ডিউটিটুকু পালন করে, সে বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতালের প্রসূতি বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। এমনকি হাসপাতালের পাশেই তো কিছু ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে, যাতে অন্তত গরিব মানুষেরা ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2017 অনুসারে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অনুসারে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবার ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাশয়া, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নতি যদি আমাদের বিরোধী বন্ধুদের চোখে না পড়ে, তাহলে হয়তো তাদের চোখের সমস্যা, না হয় মানসিক রোগ। এতে আমাদের কিছু করার নেই। আপনারা তো শুধু বড় বড় ভাষণে দিতে পারেন, কাজের বেলা তো অষ্টরম্ভা। কই তখন আপনাদের কোনো হদিশই পাওয়া যায় না। আর এই যে আপনি এই মুহূর্তে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কথা বলছেন, সেখানে কি হয়তো ওষুধ পাওয়া যায় নাকি শুধু সাইনবোর্ডটা ঝুলিয়ে রেখেছেন? এ বিষয়ে কথা বলতে লজ্জা হয় না আপনার? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, বলুন চলুন কোন হাসপাতালে যাবেন, আপনাকে নিয়ে যাচ্ছি, দেখিয়ে দেবো সেখানে ন্যায্য মূল্যের ওষুধ পাওয়া যায় কি যায় না। চলুন চলুন, আমরাও দেখতে চাই সেখানে কতটা ন্যায্য মূল্যের ওষুধ পাওয়া যায়। আমি সরকার এবং বিরোধী উভয় পক্ষকে অনুরোধ করছি, আপনারা আলোচনার পরিবেশ বজায় রাখুন। মনে রাখবেন, গণমাধ্যম সদা সতর্ক। জনগণ আপনাদের দেওয়া এক একটা নেতিবাচক ভূমিকা জানলে আপনাদেরই মর্যাদার হানি হবে। মাননীয় তুলি দত্ত মহাশয়া, আপনার কি আরো কিছু বলার আছে? আমাদের রাজ্য সারা দেশে মশাবাহিত রোগে মৃত্যুর ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করছে। উত্তরপ্রদেশে ঠিক পরে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া প্রভৃতি রোগ হু হু করে ছড়াচ্ছে। সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। এ বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করছি। ধন্যবাদ। বসুন আপনি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে আমি এই বিষয়ে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে আমরা 8,35,00,000 টাকা বরাদ্দ করেছি। বিষয়টি খুব উদ্বেগজনক হলেও ব্যাপারটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। আর উত্তরবঙ্গে তো এইসব রোগের প্রভাব আগাগোড়াই বেশি। আমি মাননীয় অধ্যক্ষা মহাশয়ের মাধ্যমে জানাতে চাইছি, আমরা গত বছর একটা সার্ভে করেছিলাম, যার রিপোর্ট আমরা এখানে পেশ করছি। এ রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে 1850 জন, মৃত্যু হয়েছে 91 জনের। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1620 জন, মৃত্যু হয়েছে 159 জনের। এবছর তো এখনো কেউ মারা যায়নি, তবে আক্রান্তের সংখ্যা 971। আমরা পৌরসভা এবং পঞ্চায়েত এলাকাগুলির মাধ্যমে যথাযথ সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। তবে আমাদের একথাও তো ভুললে চলবে না যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার কিন্তু কোনো ভ্যাকসিন নেই, অর্থাৎ গণসচেতনতাই এর একমাত্র ঔষধ। তাই আমরা গণমাধ্যমে এই সংক্রান্ত প্রচার চালাচ্ছি। এছাড়াও আমরা পৌরসভা এলাকাগুলিতে নিয়মিত মশা মারার তেল স্প্রে ও বিনামূল্যে মশারি বিতরণ করছি। তাছাড়াও যেসব অঞ্চলগুলি খুবই সংকটাপন্ন, সেখানে তো নিয়মিত মেডিকেল ক্যাম্পও করা হচ্ছে। তাছাড়াও আমরা কেন্দ্রীয় সরকার থেকে যে 19 লক্ষ টাকা পেয়েছিলাম, তার সম্পূর্ণটাই আমরা রোগ প্রতিরোধকারী ব্যবস্থাপনাগুলিতে ব্যয় করেছি। তাই আমি আমার বিরোধীদের সকলকেই বলবো, তারা যেন অযথা আতঙ্কিত না হন। ধন্যবাদ। বসুন আপনি। এবারে 23-এর 1 নম্বর প্রশ্নটি উত্থাপন করা হবে। প্রশ্নটি শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে। আমি বিরোধী পক্ষের বিধায়ক শ্রী আসিফ আলম মহাশয়কে অনুরোধ করব তার তারকা চিহ্নিত প্রশ্নটি এই সভায় উত্থাপন করার জন্য। ধন্যবাদ অধ্যক্ষা মহাশয়া।
দীর্ঘদিন যাবৎ আমাদের এই রাজ্যে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হয়নি, আর তাতে করে সমাজে শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা বেড়েই চলেছে। আর সেই কারণে আমাদের রাজ্যে স্কুলগুলিতে শিক্ষার হার নিম্নমুখী, আর এই কারণে সাধারণ মানুষের ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতি আগ্রহ বেড়েই চলেছে। আপনি সংক্ষেপে বলুন, মূল বক্তব্যে আসুন। আসছি আমি। বর্তমানে অধ্যক্ষই বলুন কিংবা শিক্ষকই, প্রত্যেকেই ছাত্রদের দ্বারা লাঞ্ছিত, নিগৃহীত, অপমানিত হয়ে চলেছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের কথাটা মনে আছে তো? সেই যে আগে ছাত্রদের হাতে থাকতে পুস্তক, এখন স্টক লক্ষ মাস্টারের মস্তক। এই তো বাংলার বর্তমান অবস্থা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি বাংলার এই নৈরাজ্যবাদী শিক্ষানীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এর জবাব চাইছি। বসুন আপনি। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়া। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আমার বিরোধী পক্ষের বিধায়ক মহাশয়া এইমাত্র দাবি করছেন রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নাকি নৈরাজ্য চলছে। আমার তো সন্দেহ হচ্ছে উনি নৈরাজ্য শব্দটির অর্থ ব্যক্তি সম্পর্কে ঠিক কতটা অবগত। আমি আপনাদের জানিয়ে রাখছি, আমাদের রাজ্য বর্তমানে শিক্ষা ক্ষেত্রে 15 নম্বরে। সেটা আমার বেশ ভালো মতে জানা আছে, আপনার তো জানা নেই। আমাদের রাজ্য শিক্ষা ক্ষেত্রে একসময় 1 নম্বর ছিল, আজ 15, কাল 20, তারপর 25। এবার কোথায় গিয়ে দাঁড়াবে? এর কোনো উত্তর আছে আপনার কাছে? এ নিয়ে আপনারা গর্ববোধ করেন? গর্ব? এটা চরম লজ্জার বিষয়। লজ্জা হওয়া উচিত আপনার। শ্যাম 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 লজ্জা শ্যাম। সিট ডাউন। আপনারা ওনাকে বলতে দিন, বলুন আপনি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। ন্যাকের বিচারে রাজ্যে A+ গ্রেড প্রাপ্ত কলেজের সংখ্যা 25। এরপরেও যদি কেউ বলেন রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য চলছে, তবে তার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, তার কোনো ভিত্তিই নেই। আর কলেজগুলোতে যে টাকার বিনিময়ে ভর্তি করানো হচ্ছে, কলেজ ক্যাম্পাসে মারামারি, খুনোখুনি, হাতাহাতি, রাজনৈতিক নেতাদের দাপাদাপি, এগুলো কি অবাস্তব, ভিত্তিহীন? বসুন আপনি। ওনাকে বলতে দিন, বলুন আপনি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আমার বিরোধী পক্ষের বিধায়ক মহাশয় এইমাত্র দাবি করছেন রাজ্যের কলেজগুলিতে নাকি টাকার বিনিময়ে ভর্তি চলছে। আমরা এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমরা এরকম কোনো অভিযোগ পেলে নিশ্চয়ই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। তাছাড়া কলেজগুলিতে তো বর্তমানে অনলাইন ভর্তির ব্যবস্থা করা হয়েছে, সুতরাং টাকার বিনিময়ে ভর্তি বা রাজনীতি করার কোনো প্রশ্নই ওঠে না। মাননীয় অধ্যক্ষা মহাশয়া, আমাদের তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য তো বলেই দিয়েছেন, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র ও প্রখর। এ বয়সে কানে আসে কত কথা। আমি আপনাকে জিজ্ঞাসা করব, বন্ধু এ কলেজে কারা যায়? এই 18 বছর বয়সী তরুণ জনসমষ্টি যায়, তাদের জয়ধ্বনি প্রাণোজ্জ্বল থেকে আপনার তাণ্ডব বলছে। এটা ঠিক নয়। কলেজের ছেলেমেয়েরা তো সকলেই 18 বছর বয়সী। এ বয়সে উচ্ছ্বাস তো করবে, এ নিয়ে রাজনীতি করবার কিছু নেই। তবে আমরা যদি নিজেদের একটু কন্ট্রোল করতে পারি, তবে এই যুব শক্তিকে দিয়ে একটি সুস্থ সমাজ গঠন করা যাবে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো উদ্যোগ নিয়েছেন। এখন থেকে কলেজ পরিচালন সমিতিতে শুধুমাত্র শিক্ষাবিদরাই থাকবেন, অর্থাৎ রাজনীতির লোকেরা এসে রাজনীতি করতে পারবেন না। আর আমি এটাও বলবো, আমাদের রাজ্যের বর্তমান শিক্ষার যে অবস্থা, তা পূর্বতন শিক্ষা ব্যবস্থার মূল ভ্রান্ত শিক্ষানীতি। My honorable speaker, till we are trying our best and give you a new Bangla. ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষা মহাশয়া, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। বলুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। বিগত কয়েক বছর যাবৎ স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে কেন? প্রাথমিক ক্ষেত্রেও তো দুর্নীতি বেড়েই চলেছে। সরকারি বিধায়ক ব্যবস্থা নিচ্ছেন না কেন? ওয়াই? আমি এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। ধন্যবাদ। বসুন আপনি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। এবছর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে প্রায় 35,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। তাই আমার একদমই মনে হয় না এখন স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। তবে আমার বিরোধীদের অনেকেই দাবি করছেন স্কুলগুলিতে নাকি শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এ কথা একদমই সত্য নয়। আমাদের স্কুলগুলিতে মিড ডে মিলের মতো প্রকল্প চালু করা হয়েছে, যার আওতায় বিদ্যালয়গুলিতে স্কুল ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা যথেষ্ট কমেছে। এছাড়াও আমাদের রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে তো পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে জোয়ার এসেছে। এই প্রকল্পের মাধ্যমে গত শিক্ষাবর্ষে আমরা গোটা রাজ্যে প্রায় 35 লক্ষেরও বেশি সাইকেল বিতরণ করেছি। এছাড়াও 5ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম এবং স্কুল ব্যাগ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে তো পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে জোয়ার এসেছে। আর এখন আমার বিরোধীরাই কান্না করছে। এর কান্না অবশ্য কুমিরের কান্না, আর কুমিরের চোখে জল দেখে আমরা মোটেও চিন্তিত নই। ধন্যবাদ। বসুন আপনি। এবারে
৩১ নম্বর প্রশ্নটি উত্থাপন করা হবে। প্রশ্নটি অর্থ এবং পরিকাঠামো দপ্তরের উদ্দেশ্যে। আমি বিরোধী পক্ষের বিধায়ক মাননীয় আসিফ আলম মহাশয়কে অনুরোধ করছি তার তারকা চিহ্নিত প্রশ্নটি এই সভায় উত্থাপন করার জন্য। ধন্যবাদ অধ্যক্ষা মহাশয়া। দীর্ঘ ৫-৬ বছর যাবৎ আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। মাঝে মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে টিভিতে বলতে শোনা যায় আমাদের রাজ্যের সরকারের উপর নাকি ৭০০০ কোটি টাকা দেনা রয়েছে। রাজ্যের আর্থিক কোষাগার দেনায় জর্জরিত হবেই না বা কেন? কারণ বিগত কয়েক বছর যাবৎ আমাদের রাজ্যে বড় কোনো শিল্পের আগমন ঘটেনি। কোনো বড় বিনিয়োগকারী কোম্পানি মূলধন বিনিয়োগ করতে রাজি নন, কারণ মুখ্যমন্ত্রী মহাশয় তার শিল্পের জন্য চাষের জমি দেবেন না। এর প্রভাব পড়েছে রাজ্যের বেকারত্বের উপর। আপনি সংক্ষেপে বলুন, মূল প্রশ্নে আসুন। বেকারত্বের উপর বেকারের সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাদের মাঝে মধ্যে পথে নামতে হচ্ছে। এই তো সেদিন দেখলাম কয়েক হাজার বেকার যুবক যুবতী রাস্তায় নেমে আন্দোলন করছে। তাদের এই আন্দোলন ঠেকাতে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। আমি সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর কাছে জানতে চাই আপনি এই বেকারত্বের সমস্যা সমাধানের জন্য ঠিক কি করেছেন? বসুন আপনি। মাননীয় অর্থমন্ত্রী মহাশয়, আপনি বলুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়। মাননীয় বিধায়ক মহাশয়, আপনি ঠিকই বলেছেন। আমাদের পূর্বতন রাজ্য সরকার আমাদের রাজ্যের ঘাড়ে 2,07,000 কোটি টাকার দেনা চাপিয়ে দিয়ে চলে গেছে। বুঝলেন তো, 2,07,000 কোটি টাকা। আর আমাদের সরকারকে সেই দেনার সুদ মেটাতে প্রতি বছর 50 থেকে 51,000 কোটি টাকা খরচ করতে হয়। তবুও আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করি। আর কতদিন পূর্বতন সরকার চেঁচাবেন? এই আপনারাই তো সরকারি কোষাগারগুলিকে ফাঁকা করে দিয়েছেন, একেবারে নিঃস্ব করে দিয়েছেন। ও কথা কি জনগণকে বুঝতে লজ্জা করে, বিরক্ত বোধ হয়? আপনারা যদি এমন বিশৃঙ্খলা শুরু করেন আমি কিন্তু সভা বাতিল করতে বাধ্য হব। সো অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু মেইনটেইন ডিসিপ্লিন হিয়ার। মাননীয় অর্থমন্ত্রী মহাশয়, আপনি কি আরো কিছু বলবেন? হ্যাঁ মাননীয় অধ্যক্ষা মহাশয়, এই মুহূর্তে কেন্দ্রের কাছে রাজ্যের ঋণের পরিমাণ 5,35,000 কোটি টাকা। বছর শেষে এই ঋণের পরিমাণ এত বেশি হয় যে সেই ঋণ শোধ করতেই সব টাকা চলে যায় এবং আমরা সেই ঋণও শোধ করে দেই। তবুও আমরা চেষ্টা করি যাতে রাজ্য সরকারের কর্মচারীদের সঠিক সময়ে সঠিকভাবে বেতন দেওয়া হয়। বসুন। আসিফ বাবু, আপনি কি আরো কিছু বলতে চান? অধ্যক্ষা মহাশয়া, বলুন। বর্তমান যুগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেমন তেল, চাল, নুন, ডাল ইত্যাদি আকাশ ছোঁয়া হয়েছে। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে সে দাম। আর এদিকে সরকার ভর্তুকি কিংবা সহায়ক মূল্য তুলে দিচ্ছে। তাদের দুর্দশার চরমে। আর এদিকে সরকার নজর কোথায় থাকে এই বিষয়ে তাদের কোনো হেলদোল নেই। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাই আপনি এই সমস্যা সমাধানের জন্য ঠিক কি করেছেন? হ্যাঁ, এই কথা ঠিকই যে বর্তমানে দ্রব্যমূল্যের কিছুটা বৃদ্ধি ঘটেছে। বিশ্বব্যাপী আজ অর্থনৈতিক মন্দা চলছে, আর ভারতবর্ষের মন্দার হাত থেকে বাঁচতে পারেনি, যার ফলস্বরূপ আমাদের রাজ্য দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে। আর পশ্চিমবঙ্গ তো ভারতের বাইরে নয়। আমরা ভূগোল বলেছি আশিক বাবু, আমরা জানি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়। তাই বলে আপনারা আপনাদের দায়িত্ব ঠিক এভাবে এড়িয়ে যেতে পারেন না। আচ্ছা বলুন তো, এ রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য আপনারা ঠিক কি করেছেন? বলুন আমাদের, বলুন আমাদের, বলতে হবে আমাদের। আপনারা বসুন, ওনাকে বলতে দিন। বলুন আপনি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আমাদের রাজ্য সরকার তো সাধ্যমতো দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ নিয়েই যাচ্ছে, আর ভর্তুকি বা সহায়ক মূল্যের কথা তো কেন্দ্রীয় সরকার তুলেই দিচ্ছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আমাদের রাজ্যের সাধারণ মানুষ যে ফল ভুগছে তার জন্য কেন্দ্রীয় সরকারের অর্থনীতিই দায়ী। বুঝলেন, কেন্দ্রীয় সরকারের অর্থনীতিই দায়ী। বসুন আপনি। এবারে 37 নম্বর প্রশ্নটি উত্থাপন করা হবে। প্রশ্নটি পরিবহন দপ্তরের উদ্দেশ্যে। আমি বিরোধী পক্ষের বিধায়ক মাননীয়া সুমি সাহা মহাশয়কে অনুরোধ করছি তার তারকা চিহ্নিত প্রশ্নটি এই সভায় উত্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আমি আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী মহাশয়কে এই প্রশ্নই করতে চাই যে বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন নিগমগুলির খুবই বেহাল দশা। এটি একটি অলাভজনক সংস্থায় পরিণত হয়েছে। অধিকাংশ সরকারি বাসগুলি পুরনো, মাঝে মধ্যেই রাস্তায় বিকল হয়ে পড়ছে, বিকট শব্দ করছে। তার তুলনায় বেসরকারি নিগমগুলি তো অনেক ভালো পরিষেবা দিচ্ছে। এই ব্যাপারে মাননীয় পরিবহন মন্ত্রী মহাশয় ঠিক কি বলবেন? বসুন আপনি। মাননীয় পরিবহন মন্ত্রী মহাশয়া, আপনি বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। আমার বিরোধী পক্ষের বিধায়ক মাননীয়ার পেশ করা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাইবো যে আপনি যা বলতে চাইছেন তা স্পষ্টভাবে বলুন। বেহাল দশা বলতে আপনি ঠিক মাত্র কি বোঝাতে চাইলেন তা তো আমার ঠিক বোধগম্য হচ্ছে না। শুধুমাত্র যাত্রী পরিষেবার স্বার্থে কোনো রুটে লাভ না হলেও আমরা প্রতিনিয়ত সর্বত্র যাত্রী পরিবহন ব্যবস্থা চালু রেখেছি। কোথায়
রাজ্যের সর্বত্র কি একই চিত্র? পরিবহন সংস্থা তো এখন যথেষ্ট ঘুরে দাঁড়িয়েছে। বসুন আপনি, আপনার কি আরো কিছু বলার আছে? হ্যাঁ মাননীয় অধ্যক্ষা মহাশয়া, ইদানিং দেখছি মাননীয় পরিবহন মন্ত্রী মহাশয়ের একটা বিষয় নিয়ে খুবই গর্ব, বেকারদের কর্মসংস্থান আর চাকরিতে নিয়োগ। আরে আমি ওনাকে জিজ্ঞেস করব, উনি কি আদৌ জানেন সেই সমস্ত লোকেদের মাসিক বেতন কত, যারা দিন রাত বাস চালিয়ে উপার্জন করছেন? তাদের আপদে বিপদে সুরক্ষাটা ঠিক কোথায়? তাদের জন্য কি কোনো বীমা ব্যবস্থা রয়েছে? এর জন্য কি কর্মসূচি গ্রহণ করেছেন মাননীয় পরিবহন মন্ত্রী? মাননীয়া, আমার বিরোধী পক্ষের বিধায়ক মাননীয়া তো পরিবহন সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি বিরাট কোনো সমস্যাই নয়। এ বিষয়ক আলোচনা উদ্দেশ্য প্রণোদিত বটে। আগামী জানুয়ারি মাস থেকেই ড্রাইভার কন্ডাক্টরদের বেতন বৃদ্ধি হবে বলেই আর্জি পেশ করছি। শুনুন শুনুন, আপনারা সমস্ত মন ভোলানো কথাটা এখানে নয়, কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চাদের গিয়ে বলতে পারেন। কার দৌড় কত দূর তা আমাদের বেশ ভালো মতোই জানা আছে। আচ্ছা, ড্রাইভারদের সুরক্ষাটা ঠিক কোথায়? তাদের জন্য কি কোনো বীমা ব্যবস্থা রয়েছে? তাদের আপদে বিপদে সুরক্ষাটা ঠিক কোথায়? এর উত্তর কি আছে আপনার কাছে? আমার বিরোধী পক্ষের বিধায়ক মহাশয়কে আমি আবারও জানাতে চাইব, সুপযুক্ত অনুসন্ধান না করে ঠিকঠাক খোঁজ খবর না নিয়ে মন্ত্রিসভায় অধিষ্ঠিত মাননীয়দের দিকে আঙুল তোলা তো বিরোধী পক্ষের স্বভাব মাত্র। আমি আপনাদের জানিয়ে রাখছি যে আমরা আপদে বিপদে ড্রাইভার কন্ডাক্টরদের প্রতি আন্তরিক সহায়তার হাত বাড়িয়ে দেব। বসুন তুলি ম্যাডাম, আপনি বলুন। যানজট এড়াতে আপনারা যে মেট্রো এর পরিষেবার কথা এত ফলো করে বলছেন, তার ফলস্বরূপ তো প্রত্যক্ষ। কলকাতার বউবাজার স্ট্রিটে একটি ফ্ল্যাট সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আরো 52টি ফ্ল্যাটে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এই আপনাদের উন্নয়ন? ছি 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 ছি, ঠিকঠাক জানা আপনাদের উন্নয়নে। আমার বিপক্ষ দলের বিধায়ক মাননীয়াকে আমি জানাতে চাইবো যে আপনার পেশ করা বক্তব্যের পরিপ্রেক্ষিতে সবার আগে আমি এই মর্মাহত ঘটনার প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং গভীরতর দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি জানিয়ে রাখি যে আশা করি আপনি ওই বিষয়ে অবগত থাকবেন, উক্ত মেট্রো রেল কর্মসূচি কিন্তু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার গৃহীত। আমি পরিবহন মন্ত্রী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ কেন্দ্রীয় সরকারের কাছে এই আর্জি পেশ করেছিলাম যে উক্ত মেট্রো রেল কর্মসূচির অঙ্গীভূত এলাকার প্রত্যেককে যাতে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়। এমনকি সরাসরি উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রীও তো দুর্ঘটনা বলিত এলাকার প্রত্যেককে 5 লক্ষ টাকা করে দেবারও প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন শুনুন, টাকার বিচারে জীবনের মাপকাঠি, প্রাণ যায় যাক, তবু এই নিম্নমানের পরিকল্পনা বন্ধ করবো না, এই তো বলতে চাচ্ছেন আপনি। আচ্ছা বলুন তো, আপনি এই রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী তো? বিরোধী পক্ষের বিধায়ক মহাশয়কে আমি আবারও জানাতে চাইবো, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এর জন্য যথেষ্ট পরিমাণে নির্দিষ্ট প্রয়োজন মাফিক বীমা ব্যবস্থা গৃহীত হয়েছে। সভায় এসব বিভ্রান্তিকর প্রশ্ন উপস্থাপন এবং উন্নয়ন সংক্রান্ত সমালোচনা সত্যিই বন্ধমূলক। আমি আপনাদের জানিয়ে রাখছি যে যতদিন না পর্যন্ত এই বিষয়ক আলোচনা এবং অধ্যয়ন সুসম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত কার্য বিলম্বিত থাকবে এবং আমি স্বয়ং কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ক আর্জি পেশ করব। ধন্যবাদ। বসুন আপনি। এখানে প্রশ্নোত্তর পর্ব শেষ করা হলো। মাননীয় সদস্য এবং সদস্য মহোদয়গণ, আমাদের পরবর্তী কার্যসূচি মুলতবি প্রস্তাব। বিরোধী দলনেতা মহাশয় অধিবেশন শুরু হওয়ার পূর্বে একটি মুলতবি প্রস্তাবের নোটিশ পেশ করেছিলেন। কৌস্তববাবু, আপনি আপনার মুলতবি প্রস্তাবটিকে তুলে ধরুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আমার মুলতবি প্রস্তাব উত্থাপনের সমর্থনের জন্য অনুমতি প্রার্থনা করছি। বসুন আপনি। এখন প্রশ্ন হলো যে মাননীয় বিরোধী দলনেতা মহাশয় এই সভায় একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করতে চান। যারা মুলতবি প্রস্তাবটির পক্ষে রয়েছেন তারা উঠে দাঁড়ান। যেহেতু 1/10 বেশি সদস্য মুলতবি প্রস্তাবটিকে সমর্থন করছেন, তাই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য গৃহীত হলো। আপনি আপনার মুলতবি প্রস্তাবটিকে তুলে ধরুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। ইদানিং লক্ষ্য করা গেছে যে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা সবসময় মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকছে। রেল লাইন এমনকি রাস্তা পারাপারের সময়ও তারা কানে হেডফোন গুঁজে হয়তো অনর্গল কথা বলে যাচ্ছে, নয়তো গান শুনছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার কমানো যায় কিনা সে বিষয়ে দেখবার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি পেশ করছি। ধন্যবাদ। বসুন আপনি। এরপর বিরোধী পক্ষের কেউ কি কিছু বলবেন? মাননীয় অধ্যক্ষ মহাশয়, এইমাত্র আমাদের দলনেতা কৌস্তববাবু যে মুলতবি প্রস্তাবনা উত্থাপন করলেন, আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন জানাই।
মাননীয় মন্ত্রী মহাশয় যদি নিয়মিত খবরের কাজ করেন তাহলে অবশ্যই সহমত পোষণ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি একটি ছোট্ট পরিসংখ্যান তুলে ধরতে চাই। 2014 সালে আমাদের রাজ্যে পানি পেট্রোল লাগিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে মৃত্যু হয় মোট 48 জন। সংখ্যাটা 48। তার মধ্যে 16 থেকে 18 বছর বয়সী ছিলেন মোট 18 জন। এর পরবর্তীতে 2015 সালে ঠিক একইভাবে রাস্তা পারাপার করতে গিয়ে মৃত্যু হয় মোট 56 জনের, যার মধ্যে 16 থেকে 18 বছর বয়সী ছিলেন মোট 28 জন। এ থেকে স্পষ্ট বোঝা যায় মোবাইল ফোনের ব্যবহার ছাত্রছাত্রীদের পক্ষে কতটা বিপজ্জনক। কোথায় কোথায় পেয়েছেন সব বস্ত্র তথ্য? যান জলে ফেলে দিন যত সব জমি তথ্য। এগুলি আজগুবি তথ্য না, নিয়মিত খবরের কাজ করুন তাহলেই জানতে পারবেন। আপনি যান খবরের কাজ করুন, বাইরে বলবেন না। পানির কথা বলে না আপনাদের স্বভাব, আমাদের অভ্যাস না। এটা সেটা আপনাদের স্বভাব, নিজেদের তো সবার এখানে দিবেন না। প্লিজ আপনারা শান্ত হয়ে বসুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি বিষয় বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমার বিরোধী দলনেতা কৌস্তব বাবু এই মুহূর্তে যে মুলতবি প্রস্তাবখানা উত্থাপন করলেন তা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমাদের একথাও তো বললে চলবে না আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে ডিজিটাল ইন্ডিয়ার মতো উন্নততর প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সময় মোবাইল ফোনের ব্যবহারের নিষেধাজ্ঞা জারি বলতে গেলে একেবারেই সেই মধ্যযুগে ফিরে যাওয়া। আবার ওনার বক্তব্য অনুযায়ী মোবাইল ফোনের বেশি ব্যবহারের ফলে এইসব দুর্ঘটনাগুলি ঘটছে এবং তার ফলে প্রাণহানিও ঘটছে। তবে এই কথাও তো সত্য যে মোবাইল ফোন ব্যবহার করেন না এমন অনেক মানুষ আছেন যারা রেলে কাটা পড়েছেন। তবে কি আমরা রেল চলাচলে বন্ধ করে দেব? নিশ্চয়ই না। আমরা দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক প্রচার অভিযান চালাতে পারি। তাই বলে মোবাইল ফোনের ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে সময় সাপেক্ষে পিছিয়ে থাকতে পারি না। ধন্যবাদ। বসুন আপনি। মাননীয় বিরোধী দলনেতা মহাশয়কে আমি এই মুলতবি প্রস্তাবটির বিষয়ে জবাবে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, যুক্তি পাল্টা যুক্তি নিয়ে আমরা যতই তর্ক করি না কেন, এ বিষয়ে আমরা সকলেই অবগত যে মোবাইল ফোন আমাদের সমাজকে কত বড় একটি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বর্তমানে ছাত্র সমাজ তো মোবাইল ফোনে আসক্ত। বিভিন্ন ছাত্রছাত্রী বিদ্যালয়ে মোবাইল ফোন এনে পড়াশোনায় মনোযোগ দেওয়ার বদলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকছে। আমাদের রাজ্যের বহু ছাত্রছাত্রী আজ পাবজি গেম খেলে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। কুরুচিকর ছবি দেখে তারা বিপদে চালিত হচ্ছে। মোবাইল স্ক্রিন থেকে আগত রেডিয়েশন থেকে যে কত রকমের রোগ ব্যাধি ছড়াচ্ছে তা নিশ্চয়ই আমাকে আর মনে করিয়ে দিতে হবে না। মাননীয় অধ্যক্ষা মহাশয়া, আমি বুঝতেই পারছি না আমার বিপক্ষ দলের বন্ধুগণ আমার মুলতবি প্রস্তাবের যথার্থতা বুঝতে পেরেছেন কিনা। আমি তো মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে বলিনি, শুধু বলেছি ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার কমাতে। আশা করি আমার বিপক্ষ দলের বন্ধুগণ আমার সমর্থন করবেন। ধন্যবাদ। বসুন আপনি। মুলতবি প্রস্তাবটি আলোচিত হলো। যারা মুলতবি প্রস্তাবটির পক্ষে রয়েছেন তারা বলুন হ্যাঁ, যারা বিপক্ষে রয়েছেন তারা বলুন না। ধ্বনি ভোটের ভিত্তিতে মুলতবি প্রস্তাবটি বাতিল করা হলো। মুলতবি প্রস্তাবটি বাতিল করা হলো। অধিবেশনের পরবর্তী কার্যক্রম দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। সভার পূর্বে আমি দুজন সদস্যের কাছ থেকে দৃষ্টি আকর্ষণী নোটিশ পেয়েছি। তার মধ্যে একটিকে নির্বাচন করছি। নির্বাচিত সেই নোটিশটি হলো, বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে টিফিন পিরিয়ডের সময়কাল 30 মিনিট। এই স্বল্প সময়ের মধ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা মিড ডে মিল খেয়ে ক্লাস অ্যাটেন্ড করতে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছেন শ্রীমতী সোনালী সাহা মহাশয়া। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এর বক্তব্য চাইছি। আপনি আজই আপনার বক্তব্যকে পেশ করতে পারেন অথবা চলতি অধিবেশনের যে কোনো দিনে আপনি আপনার বক্তব্যকে পেশ করতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি এ বিষয়ে আমার বক্তব্য আগামী অধিবেশনে পেশ করব। মাননীয় সুমি সাহা মহাশয়া তার বিধানসভা কেন্দ্রের একটি সমস্যার কথা তুলে ধরে আমার কাছে একটি নোটিশ পেশ করেছে। সংসদীয় ব্যবস্থাপনায় একটি কোনো রকমের সময় না থাকলেও একটি প্রথা চালু আছে যাকে বলা হয় 0 আওয়ার। আপনি আপনার এলাকার অন্তর্গত সমস্যার কথাটি তুলে ধরুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। বর্তমানে সারা রাজ্যব্যাপী রাজনৈতিক নেতাদের মধ্যে দাপাদাপি তো বেড়েই চলেছে। প্রতিনিয়তই শোনা যায় রাজনৈতিক কর্মীদের মধ্যে মারামারি, খুনাখুনি। আমার বিধানসভা এলাকা শীতলকুচির পরিস্থিতি তো আরো ভয়ানক। দুদিন আগে একজন নিরীহ সাধারণ কর্মী রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছে। শত শত কর্মী আজ ঘর ছাড়া,
বিষয়ে যদি তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে চলে যেতে পারে। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কি বক্তব্য তা আমি জানতে চাই। ধন্যবাদ। বসুন আপনি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এ বিষয়ে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আমার বিপক্ষে দলের বিধায়ক মহাশয়নের এলাকার যে সমস্যার কথা তুলে ধরলেন, আমি মনে করি সেটা সম্পূর্ণই ওনার ব্যর্থতা। কারণ উনি ওনার দলের কর্মীদের সংযত হতেই শেখাননি, তারা নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব করছে আর প্রাণহানি ঘটাচ্ছে। তবে আমার কাছে যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। রাজ্যের পুলিশ প্রশাসন তো সর্বদাই জনসাধারণের স্বার্থে কাজ করছে, আর আপনারাই তো বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছেন আর অভিযোগের আঙুল তুলে দিচ্ছেন আমাদের দিকে। বাংলাকে আর কত কলুষিত করবেন? এবার তো বাংলার মানুষ আপনাদেরকেই সাইনবোর্ডে পরিণত করবে। ধন্যবাদ। বসুন আপনি। সভার পরবর্তী কার্যসূচি অনাস্থা প্রস্তাব উত্থাপন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি এই রাজ্য সরকারের বিহার স্বাস্থ্য পরিষেবা, দুর্নীতি, নারী নির্যাতন, বেকারত্ব প্রভৃতি বিষয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে চাই। বসুন আপনি। এখন প্রশ্ন হলো যে মাননীয় বিরোধী দলনেতা মহাশয় এই সভার উপর একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে চান। যারা এই অনাস্থা প্রস্তাবটির পক্ষে রয়েছেন তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ। এবার তাই যেহেতু সবার 1/10 বেশি সদস্য অনাস্থা প্রস্তাবটির পক্ষে রয়েছেন, তাই অনাস্থা প্রস্তাবটি আলোচনার জন্য গৃহীত হলো। আপনি আপনার অনাস্থা প্রস্তাবটিকে তুলে ধরুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। এই রাজ্য সরকারই তো ক্ষমতায় আসার পূর্বে কতই না প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটাও কি তারা পালন করতে পেরেছে? আসলে কথা বলে না হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু বাস্তবে কুছ ভি নেই করেঙ্গা। আমাদের রাজ্যে প্রয়োজনীয় ওষুধেরাও রয়েছে, আর তারা বলছে তারা কি রাজ্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুলেছে। আরে সেখানে তো প্রয়োজনীয় ওষুধই পাওয়া যায় না, আর যা বা পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের। ফলে আমাদের রাজ্যের গরিব কৃষকদের, শ্রমিকদের চিকিৎসার জন্য তাদের শেষ সম্বলটুকুকেও বিসর্জন দিতে হচ্ছে। কয়েক বছর আগে সরকারের পক্ষ থেকে কি যেন একটা কার্ড বানিয়ে দেওয়া হচ্ছিল গরিবদের, সেই কার্ড কি আদৌ কোনো কাজে লাগে তাদের? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের রাজ্য শিল্পের ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। আমাদের রাজ্যে নতুন করে শিল্প তো গড়েই ওঠেনি, বড় পুরনো প্রতিষ্ঠিত শিল্পগুলিও আজ ধ্বংসের মুখে। আমাদের রাজ্যে নতুন করে শিল্প স্থাপন করতেই আসছেন না, ফলস্বরূপ বেকারত্বের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এরা গর্ববোধ করে এরা নাকি জনগণের সরকার, মায়ের সরকার, মাটির সরকার, অথচ এই রাজ্যের গরিব কৃষকরা তাদের ন্যায্য মূল্যই পাচ্ছেন না। দালালদের খপ্পরে পড়ে পড়ে তাদের জীবনটাই বিপর্যস্ত হচ্ছে। আমাদের রাজ্যে কোনো কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলেননি মুখ্যমন্ত্রী, ফলস্বরূপ কৃষকদের, বেকারদের, যুবকদের সুদূর ভিন রাজ্যে পাড়িতে হচ্ছে। কেউ বা দিল্লি, কেউ বা মুম্বাই, কেউ বা ব্যাঙ্গালোর যাচ্ছে শুধুমাত্র পেট চালানোর জন্য। তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই করছে না রাজ্য সরকার। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার ভাবতে অবাক লাগে, এই সরকার কি জনগণের সরকার নাকি দুর্নীতিবাজদের সরকার? নারী নির্যাতন নিয়ে কি বলবো বলুন, এ বিষয়ে আমি আর মুখ খুলে চাইছি না। পুলিশ তো বর্তমানে রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে। অর্থনৈতিক দলীয় পরে রাজনৈতিক বিশৃঙ্খলা, শিল্পক্ষেত্রে আছে, সর্বোপরি ধর্মীয় ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের দাবাদাবির জন্য আমি এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশা করি এ সভা আমার অনাস্থা প্রস্তাবের পক্ষে মতদান করবে। ধন্যবাদ। আমি কৌস্তভবত অনাস্থা প্রস্তাবটির পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এই বিষয়ে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমার বিপক্ষ দলের নেতা এই মুহূর্তে শিল্পায়নের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন তা একদমই সত্য নয়। আমরা এ রাজ্যে ল্যান্ড ব্যাংক তৈরি করেছি যেন শিল্পায়নের জন্য জমির অভাব না হয়। বিদেশের কিছু শিল্পপতিদের সাথে আমরা শিল্প মেলাও করেছি এবং তাদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়াও পেয়েছি। ইতিমধ্যে তো কয়েকটি সংস্থা এই রাজ্যে 200 কোটিরও বেশি বিনিয়োগ করছে। তাই আমি আশা রাখছি এই রাজ্যে শীঘ্রই শিল্পায়নের ঝড় আসবে। আর আপনি এই মুহূর্তে নারী নির্যাতনের কথা বলেন, আপনি হয়তো ভুলে গেছেন এই রাজ্যের ঐতিহাসিক প্রকল্প কন্যাশ্রী আজ বিশ্বশ্রী, সারা বিশ্বতে আগ্রহ দেখাচ্ছে। আমাদের সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য শুধুমাত্র উত্তরবঙ্গবাসীর কথা ভেবে শিলিগুড়িতে উত্তর কন্যা পুলিশ কমিশনারেট, সর্বোপরি জলপাইগুড়ি হাইকোর্টে সার্কিট বেঞ্চ চালু করেছে। শিক্ষাক্ষেত্রেও তো আমাদের সরকার অভাবনীয় উন্নতি করেছে। কোচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, দার্জিলিং এ হিল ইউনিভার্সিটি এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রায়গঞ্জ ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে। রাজ্যের মানুষ আগে উন্নততর চিকিৎসার জন্য সেই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ছুটে যেত, কিন্তু এখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয় এর হার অনেকটাই কমেছে।
বেশ কিছু জেলা হসপিটালকে মেডিকেল কলেজেও পরিণত করা হয়েছে, যেমন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো অভিনব প্রকল্পে চালু করা হয়েছে, যার আওতায় রাজ্যের প্রত্যেকটি পরিবার যাতে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পায় সে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনাদের তো দেখছি পোষায়ই না, যতই দাও ততই চাই, এ তো মহা মুশকিল। আপনারাই বলুন তো, আমাদের পূর্বতন সরকারকে এইসব ভাবতে পেরেছিল? আমাদের সরকার যা করছে, আমাদের পূর্বতন কেন কোনো সরকারই তা করতে পারেনি। মাননীয় অধ্যক্ষা মহাশয়া, আমি আশা রাখছি এই সভা অনাস্থা প্রস্তাবের বিপক্ষে মতদান করবে। ধন্যবাদ। বসুন আপনি। অনাস্থা প্রস্তাবটি আলোচিত হলো। যারা অনাস্থা প্রস্তাবটিকে সমর্থন করছেন তারা উঠে দাঁড়ান। ধন্যবাদ। এবার যারা অনাস্থা প্রস্তাবটির বিরোধিতা করছেন তারা উঠে দাঁড়ান। সংখ্যাগরিষ্ঠের সমর্থন অনাস্থা প্রস্তাবটির বিপক্ষে থাকায় এই সভা সরকারের প্রতি আস্থা বজায় রাখছে। সভা সরকারের প্রতি আস্থা বজায় রাখছে। এবারে সভার পরবর্তী কার্যক্রম বিল পাস অর্থাৎ আইন প্রণয়ন। এই পর্বে প্রথমেই রয়েছে বিলের প্রথম পঠন। গৃহীত নোটিশের ভিত্তিতে অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়কে সভায় বিল উত্থাপনের অনুমতি প্রস্তাব উত্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। 40 মিনিট পেরিয়ে গেছে, আর 5 মিনিট আছে। বিল 2022 আমি সভায় পেশ করার জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। বসুন আপনি। এখন প্রশ্ন হলো যে অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি সভায় গ্রহণ করা হোক। যারা বিলের পক্ষে রয়েছেন তারা বলুন হ্যাঁ, যারা বিপক্ষে রয়েছেন তারা বলুন না। ধ্বনিভোটের ভিত্তিতে মাননীয় অর্থমন্ত্রী মহাশয়কে সভায় বিল পেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। আপনি আপনার বিলটি পেশ করুন। ধন্যবাদ অধ্যক্ষা মহাশয়া, আমি বিলটি সভায় পেশ করছি। বিলটির দ্বিতীয় পঠনের জন্য দিন ধার্য করা হলো। এবারে পরবর্তী কার্যসূচি পূর্বে পেশ করা পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল 2022 এর দ্বিতীয় এবং তৃতীয় পঠন। পূর্বের সভাতে বিলটির প্রথম পঠন শেষ করা হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে আমি বিলের দ্বিতীয় পঠনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আমি পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল 2022 সভায় বিবেচনার জন্য প্রস্তাব পেশ করছি। বসুন আপনি। আমি সরকার এবং বিরোধী উভয় পক্ষকে অনুরোধ করছি আপনারা বিলের উপর একটি আলোচনা করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি উচ্চশিক্ষা স্তরকে পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার জন্যই এই বিলটিকে পেশ করা হয়েছে। শিক্ষা একটি যৌথ তালিকার বিষয়। বিশ্ববিদ্যালয়গুলির মান নির্ধারণের দায়িত্ব ইউজিসি রেগুলেশন 2018 অনুযায়ী রাজ্যের রাজ্যপাল উপাচার্য নিয়োগ করবেন। এখানে মুখ্যমন্ত্রী আসেন কোথা থেকে? আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি এবং এর পাশাপাশি এও দাবি করছি যে বিলটিকে সবার সিলেক্ট কমিটির কাছে প্রেরণ করা হোক এবং জনমত জানবার জন্য বিলটিকে প্রচার করা হোক। ধন্যবাদ। বসুন আপনি। এরপর সরকার পক্ষের থেকে কেউ কি কিছু বলবেন? হ্যাঁ মাননীয় অধ্যক্ষ মহাশয়া, পুঞ্জি কমিশনের সুপারিশকে সামনে রেখে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু প্রভৃতি একাধিক রাজ্য আচার্য পদে রাজ্যপালকে একটা অনীহা প্রকাশ করছে। রাজ্যের ফলে কর্মব্যস্ততার কথা মাথায় রেখে আমাদের সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করা কথা হচ্ছে। আমরা সরকারের প্রধানকে আচার্য পদে দেখতে চাই। আমরা শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক নিয়ন্ত্রণ চাই না, কিন্তু এই সরকার মাননীয় অধ্যক্ষা মহাশয়া, কিন্তু এই সরকার উচ্চ শিক্ষা স্তরকে রাজনৈতিক নিয়ন্ত্রণাধীনে রাখতে চাইছে। এই প্রসঙ্গে আমার লর্ড কার্জনের কথা মনে পড়ছে। তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেছিলেন। সেই ব্রিটিশ যুগকে এই সরকার পুনরায় ফিরিয়ে আনতে চাইছে। আমরা এই বিলের তীব্র বিরোধিতা জানাচ্ছি। ধন্যবাদ। বসুন আপনি। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে বিলটির উপর একটি সমাপ্তি সূচক বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রাজ্যপাল বর্তমানে আছেন। তবে তার কর্মব্যস্ততার দরুন তিনি তার দায়িত্বভার অনেক সময় সামলে উঠতে পারেন না। তাই তার দায়িত্বভার কিছুটা কমানোর উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল 2022 এনেছি। এই বিলের কয়েকটি উল্লেখযোগ্য প্রস্তাব হলো, রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উপাচার্যদের বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর থেকে বাড়িয়ে 70 বছর করা হবে। রাজ্য সরকার দ্বারা গঠিত সার্চ কমিটির সুপারিশ করা 3 জনের নামের থেকে উপাচার্যকে বেছে নেবেন আচার্য।
মাননীয় অধ্যক্ষ মহাশয়া বিলটি সভায় যেভাবে স্থিরকৃত হলো তা গ্রহণ করা হোক। ধন্যবাদ। বসুন আপনি। এখন প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল 2022 সভায় গ্রহণ করা হোক। যারা বিলের পক্ষে রয়েছেন তারা বলুন হ্যাঁ, যারা বিপক্ষে রয়েছেন তারা বলুন না। ধ্বনিভোটের ভিত্তিতে বিলটি গৃহীত হলো, বিলটি পাশ হলো। সকলকে অভিবাদন জানিয়ে সভার কাজ আগামী দিনের জন্য মুলতবি করে রাখা হলো। ধন্যবাদ। ভালো করছে। শেষ করে 45 মিনিটের আগেই শেষ হয়েছে। আপনারা এতক্ষণ দেখলেন ডিভিশন লেভেল ইউথ পার্লামেন্ট কম্পিটিশনের সেই স্মরণীয় পরিবেশনা। মিউনিসিপ্যালিটি লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল এবং তারপর ডিভিশন লেভেল, এই পুরো যাত্রায় প্রতিটি ধাপ ছিল অভিজ্ঞতা, পরিশ্রম এবং শেখার। এই পুরো প্রক্রিয়ায় মেন্টর হিসেবে কাছ থেকে যুক্ত থাকতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। কারণ ইউথ পার্লামেন্ট এর আসল সাফল্য শুধু একটি স্থান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আসল সাফল্য হলো সংসদীয় গণতন্ত্রকে বোঝা, যুক্তি দিয়ে কথা বলা, অন্যের মতামতকে সম্মান করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের বক্তব্য তুলে ধরতে শেখা। ডিভিশন লেভেলে দ্বিতীয় স্থান, এই অর্জন নিঃসন্দেহে আমাদের এই যাত্রার একটি স্মরণীয় অধ্যায়। পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলে এমন আরও শিক্ষামূলক এবং বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো অভিজ্ঞতা এবং নতুন কোনো সাফল্যের গল্প নিয়ে। ধন্যবাদ, নমস্কার।